আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এভরি লার্ন সামথিং। লেকচার 1 আমরা ডিসকাস করেছিলাম হোয়াট ইজ ইলাস্টিসিটি, হোয়াট ইজ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন নিয়ে আলোচনা করা হয়েছিল। আর লেকচার 2তে আমরা ডিসকাস করব হচ্ছে আরও 3টে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে, সেগুলো হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ, হুকস ল অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ মডুলাস অফ ইলাস্টিসিটি। সো ফার্স্টে আলোচনা করবো স্ট্রেস স্ট্রেন কার্ভ। হোয়াট ইজ স্ট্রেস স্ট্রেন কার্ভ? স্ট্রেস স্ট্রেন কার্ভটা হচ্ছে এমন একটা কার্ভ যেখানে গ্রাফিক্যালি স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে রিলেশনশিপটা কেমন সেটা দেখানো হয়। So we can say that from this curve we can get an idea about the behavior of a material due to application of key load. That means কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে যদি লোড অ্যাপ্লাই করা হয় তাহলে সেই ম্যাটেরিয়ালটা ডিফরমেশন তো অবশ্যই হবে, এটা আমরা আগে থেকেই জানি। তো কেমন ডিফরমেশন হয়, কোথায় কতটুকু কেমন ডিফরমেশন সে শো করে, কেমন বিহেভিয়ার প্রদর্শন করে, এই বিহেভিয়ারটা কিন্তু আমরা গ্রাফ থেকে কী করতে পারি, গ্রাফ থেকে নোটিস করতে পারি, দেখতে পারি এটা আর কি। তাহলে এখানে আমরা যে গ্রাফ ড্র করা হয়েছে সেই গ্রাফে কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রেন এবং ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেসকে প্লট করা হয়েছে, এবং এই দুটো জিনিস প্লট করার পরে আমরা যে কার্ভটা পাইছি সেই কার্ভের বিভিন্ন পয়েন্ট এখানে ডিনোট করা আছে, এ বি সি ডি ই। এই পয়েন্টগুলো আসলে কি? এই পয়েন্টগুলো আসলে কোনো একটা ম্যাটেরিয়ালে বা এক্সটেন্সিবল ওয়্যারের ক্ষেত্রে লোড অ্যাপ্লাই করলে সেই ম্যাটেরিয়াল বা এক্সটেন্সিবল ওয়্যারটা বিভিন্ন পয়েন্টে কেমন বিহেভিয়ার প্রদর্শন করে সেই পয়েন্টগুলোকে এখানে ডিনোট করা হয়েছে, বিভিন্ন নামকরণ করা হয়েছে। আচ্ছা, এখন আমরা এই পয়েন্টগুলো সম্পর্কে জানবো, যে পয়েন্টগুলো আসলে এই নামকরণগুলো কী কী নামকরণ করা হয়েছে এবং কেন নামকরণ করা হয়েছে, এগুলো জিনিস জানবো আমরা। আচ্ছা, ফার্স্টে আমরা অরিজিন পয়েন্ট থেকে যদি জার্নি স্টার্ট করি, আমাদের এই পয়েন্টে লেখা আছে প্রপোর্শনাল লিমিট। হোয়াট ইজ কল্ড প্রপোর্শনাল লিমিট? প্রপোর্শনাল লিমিট হচ্ছে যে লিমিট, সে লিমিট পর্যন্ত কি থাকে, আমাদের হুকস ল ফলো হয়। হুকস লটা কি? হুকস লটা হচ্ছে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। দ্যাট মিনস হচ্ছে এই লিমিট পর্যন্ত যতটুকু স্ট্রেস আমাদের ডেভেলপ করবে ঠিক ততটুকু কি ডিফরমেশন বা স্ট্রেন ঘটবে। যদি আমাদের ফোর্স বেশি অ্যাপ্লাই করা হয় তাহলে আমাদের স্ট্রেন বেশি ঘটবে, আর যদি ফোর্স কম অ্যাপ্লাই করা হয় আমাদের কিন্তু স্ট্রেন কিন্তু কম ঘটবে। আচ্ছা, তাহলে আমাদের বলতে পারি যে ও এ পয়েন্টটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল লিমিট। এরপরে আমাদের এই লিমিট ক্রস করলে কিন্তু আর এ ল ফলো হবে না। দ্যাট মিনস স্ট্রেস ইজ নট প্রপোর্শনাল টু স্ট্রেন হবে। দ্যাট মিনস যতটুকু আমরা স্ট্রেস ডেভেলপ করবো সেতটুকু স্ট্রেন নাও হতে পারে এরপরে। আচ্ছা, এরপরে যদি আমরা আস্তে আস্তে অগ্রসর হই এ থেকে বি এর দিকে, বি পয়েন্টে লেখা আছে ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট কি জিনিস? ইলাস্টিক লিমিট হচ্ছে সেই লিমিট যে লিমিট পর্যন্ত কোনো একটা ম্যাটেরিয়াল ইলাস্টিসিটি প্রপার্টি কি থাকে, বজায় থাকে। এই পয়েন্ট ক্রস করার পরে কিন্তু কোনো একটা ম্যাটেরিয়ালে ইলাস্টিসিটি প্রপার্টি আর থাকে না, আস্তে আস্তে সেটা প্লাস্টিক বিহেভিয়ার প্রদর্শন করা শুরু করে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে ও বি রিজিয়ন পর্যন্ত কোনো একটা ম্যাটেরিয়ালকে যদি আমরা কি করি, লেন্থেনিং করি, ফোর্স অ্যাপ্লাই করে, অথবা দেখা যাচ্ছে শর্টেনিং করি, কম্প্রেস করে, তো ফোর্স রিমুভ করার ফলে বা লোড রিমুভ করার ফলে সেটা কিন্তু আবার অরিজিনাল শেপ এবং সাইজে ফেরত চলে আসবে। কী কারণে? আমরা উইদিন ইলাস্টিক লিমিটের মধ্যে কাজ করেছি। কিন্তু ইলাস্টিক লিমিট ক্রস করে যদি আমরা পি পয়েন্ট ক্রস করে সি পয়েন্টের দিকে যাই, তখন কিন্তু কোনো একটা ম্যাটেরিয়ালকে যদি কী করা হয়, ফোর্স অ্যাপ্লাই করে বা স্ট্রেন করে যদি তাকে লেন্থেনিং বা শর্টেনিং করে ফেলা হয়, ফোর্স রিমুভ করার পরে সে কিন্তু আবার অরিজিনাল শেপ এবং সাইজে পুরোপুরি ফেরত আসবে না। আচ্ছা, তাহলে এই বি পয়েন্টের পরে কিন্তু কোনো একটা ম্যাটেরিয়াল ইলাস্টিক লিমিট ক্রস করার পরে আবার প্লাস্টিক বিহেভিয়ার প্রদর্শন করা শুরু করে, কিন্তু এটা যে স্টার্টিং পয়েন্টটা, এই স্টার্টিং পয়েন্টকে বলা হচ্ছে আপার ইল পয়েন্ট। দ্যাট মিনস বি পয়েন্ট থেকে শুরু করে যখন সি পয়েন্টের দিকে জার্নি স্টার্ট করলো, ঠিক সেই পয়েন্টটাকে বলা হচ্ছে আপার ইল পয়েন্ট। দ্যাট মিনস আপার ইল পয়েন্টে সে মোটামুটি কিছুটা কি মানে সে কেবল জার্নি স্টার্ট করেছে প্লাস্টিক ডিফরমেশনে। আর লোয়ার ইল পয়েন্টটা হচ্ছে যখন সে পুরোপুরি পার্মানেন্টলি প্লাস্টিক ডিফরমেশন তার ঘটছে, তখন তাকে বলা হচ্ছে লোয়ার ইল পয়েন্ট। এরপরে যদি সি পয়েন্ট ক্রস করে আমরা আরও দূরে অগ্রসর হই, তাহলে পরবর্তী দেখতে পাচ্ছি আমার আছে আলটিমেট স্ট্রেস পয়েন্ট বা ব্রেকিং স্ট্রেস পয়েন্ট। তাহলে এটা হচ্ছে আলটিমেট স্ট্রেসটা কি? আলটিমেট স্ট্রেসটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস, যে স্ট্রেস পর্যন্ত কী করতে পারে, যে পয়েন্ট পর্যন্ত কোনো একটা ম্যাটেরিয়াল সে এনডিওর করতে পারে ফেলিওর হওয়ার আগ পর্যন্ত। এই স্ট্রেসের বেশি স্ট্রেস তার পক্ষে সহ্য করার মতো ক্যাপাবিলিটি তার মধ্যে নাই। এরপরে তারটা কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে। আচ্ছা, তাহলে ওই ম্যাটেরিয়ালের উপরে এখানে লেখা আছে ইট ইজ দ্য পয়েন্ট দ্যাট রিপ্রেজেন্ট দ্য ম্যাক্সিমাম স্ট্রেস দ্যাট এ ম্যাটেরিয়াল ক্যান এনডিওর বিফোর ফেলার। দ্যাট মিনস ফেলার হওয়ার আগ পর্যন্ত যতটুকু স্ট্রেস সে এনডিওর করতে পারবে সেই স্ট্রেসটাই হচ্ছে তার জন্য আলটিমেট স্ট্রেস অথবা ব্রেকিং স্ট্রেস বলা যাবে। ব্রেকিং স্ট্রেস ইকুয়াল টু কিন্তু ব্রেকিং ওয়েট ডিভাইড বাই এরিয়া। ব্রেকিং ওয়েট ইকুয়াল টু এফ ইকুয়াল টু কি এম জি। আগের মতোই সূত্র, আমাদের এফ বাই এই ফর্মুলা, তবে ওটা হচ্ছে শুধু স্ট্রেস ছিল, এটা হচ্ছে ব্রেকিং স্ট্রেস। দ্যাট মিনস হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস।
এরপরে হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট। ফ্র্যাকচার পয়েন্টটা কি জিনিস? ফ্র্যাকচার পয়েন্টটা হচ্ছে যে পয়েন্টে গিয়ে কোনো একটা ম্যাটেরিয়াল কি হয়ে যায়, টার্ন অফ ছিঁড়ে যায় আর কি। দ্যাট মিনস ম্যাক্সিমাম লিমিট যখন ক্রস করে গেছে তখন কিন্তু সে কী করবে না, সে আর ইনডিউর করতে পারবে না। আলটিমেটলি সেটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে অথবা টার্ন অফ হয়ে যাবে সে ম্যাটেরিয়ালটা। আচ্ছা, এই হলো আমাদের কয়েকটা পয়েন্ট উল্লেখযোগ্য: প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট, ইল পয়েন্ট, ব্রেকিং স্ট্রেস, আবার হচ্ছে কি ফ্র্যাকচার পয়েন্ট। তাহলে এই গ্রাফটা সম্পর্কে আমরা জানলাম। এরপরে হচ্ছে আমাদের হুকস ল। হুকস লটা কী জিনিস? হুকস ল কিন্তু আমরা প্রপোর্শনাল লিমিটের ক্ষেত্রে আগেই বলছি যে উইদিন ইলাস্টিক লিমিটের ক্ষেত্রে কি হবে, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। এখানে কন্ডিশন হচ্ছে এটা অবশ্যই ইলাস্টিক লিমিটের মধ্যে থাকতে হবে, প্লাস্টিক লিমিটের দিকে যাওয়া যাবে না। তাহলে যতক্ষণ পর্যন্ত সেটা ইলাস্টিক লিমিটের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত স্ট্রেস এবং স্ট্রেন উভয় প্রপোর্শনাল বিহেভ করবে। তাহলে এখানে লিখতে পারি অ্যাকর্ডিং টু হুকস ল। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, ফিগার দেওয়া আছে, ফিগারে লেখা আছে যে আমরা যদি দেখা যাচ্ছে এখানে যতটুকু লোড অ্যাপ্লাই করবো দেখা যাচ্ছে এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে, যদি ডাবল লোড অ্যাপ্লাই করি তাহলে টোয়াইস এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে অ্যাকর্ডিং টু হুকস ল বলতে পারি স্ট্রেস প্রপোর্শনাল টু কি, স্ট্রেন। দ্যাট মিনস স্ট্রেস প্রপোর্শনাল সাইন যদি আমরা উঠায় দিই তাহলে আমরা কি আসবে, একটা ইকুয়াল সাইন এবং একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আসবে। তাহলে স্ট্রেস ইকুয়াল টু কে ইন্টু স্ট্রেন। কেটা হচ্ছে এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট এবং আমরা লিখতে পারি কে ইকুয়াল টু কি, স্ট্রেস বাই স্ট্রেন, এবং কেটাকে বলা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। দ্যাট মিনস বলতে পারি স্ট্রেস এবং স্ট্রেনের রেশিওটাই হচ্ছে কি মডুলাস অফ ইলাস্টিসিটি। আচ্ছা, এখানে আরেকটা স্প্রিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখানো হয়েছে, 19 পড়ানো হয়েছে, যেটা হচ্ছে ফোর্স অফ কনস্ট্যান্ট। এই যে আমরা কে লিখতেছি এটা আর কি, যে এফ প্রপোর্শনাল টু, আমরা পড়ছিলাম এফ প্রপোর্শনাল টু কি মাইনাস এক্স। দ্যাট মিনস কোনো একটা বডির উপরে আমরা কোনো স্প্রিংয়ের উপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে স্প্রিংটা কী করবে, নিজেতে একটা রেস্টোরিং ফোর্স একটা ডেভেলপ করবে। দ্যাট মিনস যেটাকে আমরা স্ট্রেস বলছিলাম আর কি, কারণ কেউই কখনো চায় না তার শেপটা কি হয়ে যাক, ডিফর্ম হয়ে যাক। তাহলে যে শেপে আছে সেই শেপে থাকার জন্য তার নিজের মধ্যে একটা রেস্টোরিং ফোর্স ডেভেলপ করবে। কতটুকু রেস্টোরিং ফোর্স ডেভেলপ করবে, দেখা যাচ্ছে যতটুকু ডিসপ্লেসমেন্ট করব, যত বেশি ডিসপ্লেসমেন্ট করলে বেশি রেস্টোরিং ফোর্স, কম ডিসপ্লেসমেন্ট করলে কম রেস্টোরিং ফোর্স ডেভেলপ করবে। দ্যাট মিনস বলতে পারি এফ প্রপোর্শনাল টু কি মাইনাস এক্স। মাইনাস কেন অ্যাপ্লাই করা হয়েছে, কারণ রেস্টোরিং ফোর্স যদি কাজ করে ডিসপ্লেসমেন্ট তার অপোজিট দিকে হয়। তাহলে এখানে আমরা যে কিএফটা পাইলাম, কেটা হচ্ছে আমাদের ফোর্স কনস্ট্যান্ট, এবং ফোর্স কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার, কারণ কে ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইড বাই এক্স। এরপরে আমরা জানবো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মডুলাস অফ ইলাস্টিসিটি। ডিফারেন্ট টাইপস অফ মডুলাস অফ ইলাস্টিসিটি আসলে কেন? কারণটা হচ্ছে আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটির আগের স্লাইড থেকে দেখছি মডুলাস অফ ইলাস্টিসিটি কে ইকুয়াল টু ছিল স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে রেশিও। কিন্তু আমরা পূর্বের লেকচার দেখেছি যে আমাদের ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেস এবং ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেন রয়েছে। যেহেতু ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেস এবং স্ট্রেন রয়েছে সেহেতু তাদের রেশিও করলে কি পাওয়া যাবে, ডিফারেন্ট টাইপস অফ মডুলাস অফ ইলাস্টিসিটিও পাওয়া যাবে। সো ফার্স্টে আমাদের যেটা ইম্পর্টেন্ট মডুলাস অফ ইলাস্টিসিটি সেটা সবচেয়ে বেশি ডিসকাস করা হয় সেটা হচ্ছে ইয়ং মডুলাস। ইয়ং মডুলাস কী জিনিস? ইয়ং মডুলাসটা হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালকে যদি আমরা লেন্থ বরাবর ইনক্রিমেন্ট করি বা লেন্থ বরাবর শর্টেনিং করি তাহলে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে যে ইয়ং মডুলাসটা মডুলাস অফ ইলাস্টিসিটি পাওয়া যাবে সেটা হচ্ছে ইয়ং মডুলাস। দ্যাট মিনস বলতে পারি ইয়ং মডুলাস ইকুয়াল টু হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেনই হবে, তবে শুধু পার্থক্য হচ্ছে তার সামনে একটা লংজিটিউডাল ওয়ার্ড লিখতে হবে। দ্যাট মিনস ইয়ং মডুলাস ইকুয়াল টু লংজিটিউডাল স্ট্রেস ডিভাইড বাই লংজিটিউডাল স্ট্রেন। লংজিটিউডাল স্ট্রেসকে আমরা আগের মতোই স্ট্রেসের যে ডেফিনিশন ছিল রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, সো এফ ডিভাইড বাই এ দিয়ে লিখতে পারি, এবং লংজিটিউডাল স্ট্রেনকে আমরা লিখতে পারি স্মল এল ডিভাইড বাই লার্জার এল। এখানে কী কী ডিনোট করা হয়েছে, এফটা হচ্ছে আমাদের রেজিস্টিং ফোর্স, এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া, স্মল এলটা হচ্ছে ইনক্রিমেন্ট অর শর্টেনিং লেন্থ, এবং লার্জার এলটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ। এখানে এর ভ্যালু কিন্তু আমরা ইউজ করতে পারি কি ক্রস সেকশন এরিয়া, যেহেতু আমাদের ক্রস সেকশন এরিয়া বিভিন্ন শেপের জন্য বিভিন্ন হয়, তবে এখানে সবসময় যেহেতু এই অধ্যায়ে ওয়্যার নিয়ে কথা বলা হয়েছে সো এক্ষেত্রে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার অথবা পাই বাই 4 ডি স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু কী লেখা যায়, এফ বড়াতে এল ডিভাইড বাই এইচ স্মল এল। আবার ওয়াই ইকুয়াল টু এফের বদলে কী লেখা যায়, এম জি ইউজ করা যায়। অনেক সময় দেখা যাচ্ছে সরাসরি ফোর্সের মান না বলে যা শুধু বলে দিল এত ম্যাসের একটা অবজেক্ট এখানে কী করা হয়েছে, ঝুলাই দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ওয়েট বা ফোর্স বের করে নিতে হবে। আচ্ছা, এরপরে ডাইমেনশনাল ইকুয়েশন আসছে, সেটা হচ্ছে এম পার এল টি স্কোয়ার। ডাইমেনশনাল ইকুয়েশন আমরা আসলে ন্যাচারালি মেমোরাইজ করার চাইতে এটা শর্টকাটলি বের করে নেওয়া ভালো। ম্যাথের ক্ষেত্রে আসলে লার্জার এম ইউজ করা হয়, লেন্থের ক্ষেত্রে এল ইউজ করা হয়, এবং টাইমের ক্ষেত্রে টি ইউজ করা হয়। আচ্ছা, এখানে
ইয়ং মডুলাসের যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেসে ইউনিট, কারণ স্ট্রেনে কোনো ইউনিট নাই, সো স্ট্রেসে ইউনিটটা এখানে ইয়ং মডুলাসের ইউনিট হিসেবে কনসিডার করা হয়েছে। এবং ইয়ং মডুলাসের ইউনিটটা হচ্ছে স্ট্রেসের মতোই প্যাসকেল নিউটন পার মিটার স্কোয়ার, এবং সিজিএস ইউনিট যদি লিখতে চাই তাহলে লিখতে হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সিকিউ কনসেপ্টটা কি? সিকিউ কনসেপ্টটা হচ্ছে এখান থেকে আসলে কি ধরনের সিকিউ আসে, এখান থেকে সরাসরি আমাদের তো বলবে না শুধু ইয়ং মডুলাস মান বের করো, অনেক সময় এরকম দেয় দেখা যাচ্ছে কোন ম্যাটেরিয়ালটা বেশি ইলাস্টিক। এখানে কনসেপ্টটা হচ্ছে যে ম্যাটেরিয়ালে ইয়ং মডুলাসের ভ্যালু বেশি হবে সেই ম্যাটেরিয়ালটা কি হবে, বেশি ইলাস্টিক। অনেক সময় পরীক্ষা হলে এরকম দিয়ে দেয় তিনজন ছাত্র, যারা তিনটা ওয়্যার নিয়ে গবেষণা করছে, তিনটা ওয়্যারে তিন ধরনের ইনক্রিমেন্ট পাইছে, তিন ধরনের ক্রস সেকশনাল এরিয়া, যাই হোক যার যা প্রপার্টি রয়েছে এই প্রপার্টিগুলো এই যে আমাদের ইকুয়েশন রয়েছে y ইকুয়াল টু এফ এল ডিভাইড বাই এ স্মল এল অথবা y ইকুয়াল টু এম জি এল ডিভাইড বাই পাই আর স্কোয়ার এল, এই ইকুয়েশনগুলোতে বসায় দিলে আমরা প্রত্যেকটা ওয়্যারের জন্য ইয়ং মডুলাস পাবো। এই প্রত্যেকটা ওয়্যারের ইয়ং মডুলাস পাইলে আমরা তখন কি করতে পারবো, কম্পারেটিভ স্টাডি করে বলতে পারবো যে কার ইয়ং মডুলাসের ভ্যালু বেশি, আর যার ইয়ং মডুলাসের ভ্যালু বেশি সেই ম্যাটেরিয়ালটা কি হবে, বেশি ইলাস্টিক হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা জানলাম এটা। এরপরে হচ্ছে রিজিডিটি মডুলাস, বাল্ক মডুলাস রয়েছে, কারণ আমরা আগে বলছি যে বিভিন্ন টাইপের স্ট্রেস এবং স্ট্রেন থাকার কারণে বিভিন্ন টাইপের মডুলাস রয়েছে। এর আগে জানলাম হচ্ছে ইয়ং মডুলাস, এখন আমরা জানবো হচ্ছে রিজিডিটি মডুলাস। রিজিডিটি মডুলাস কি জিনিস? রিজিডিটি মডুলাস হচ্ছে এটাও স্ট্রেস বাই স্ট্রেন, তবে পার্থক্য হচ্ছে এটা শেয়ারিং স্ট্রেস ডিভাইড বাই শেয়ারিং স্ট্রেন। শেয়ারিং স্ট্রেস আর শেয়ারিং স্ট্রেন কি জিনিস আমরা এর আগে লেকচার 1-এ দেখছি, যে কোনো একটা ম্যাটেরিয়ালের উপর যদি ডিসপ্লেসমেন্ট করা হয়, দ্যাট মিনস নিচের সারফেস স্থির থাকবে, উপরের সারফেসকে কি করা হয়, উপরের সারফেসকে যদি ডিসপ্লেস করে দেওয়া হয়, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্ট হলো, কোন আর্মটার ডিসপ্লেসমেন্ট হলো, সেটা কিন্তু আমরা কনসিডার করলে সেখান থেকে শেয়ারিং স্ট্রেস এবং শেয়ারিং স্ট্রেনটা বের করতে পারবো। আচ্ছা, তো এখানে লেখা আছে শেয়ারিং রিজিডিটি মডুলাসকে আমরা এন দিয়ে ডিনোট করছি, এন ইকুয়াল টু এফ ডিভাইড বাই এ, কারণ স্ট্রেসকে সবসময় একই সূত্র দিয়ে সব জায়গায় ডিনোট করা হয়, সেটা শেয়ারিং স্ট্রেস হোক, ভলিউমেট্রিক স্ট্রেস হোক, লংজিটিউডাল স্ট্রেস হোক, ল্যাটারাল স্ট্রেস হোক, যে ধরনের স্ট্রেসে হোক না কেন সব স্ট্রেসে এফ বাই এ দিয়ে অ্যাপ্লাই করা হয়। আর শেয়ারিং স্ট্রেনটাকে দেওয়া করা হয় থিটা দিয়ে। থিটাটা অ্যাকচুয়ালি থিটা দিয়ে ডিনোট করা হয়েছে, অ্যাকচুয়ালি এখানে থিটা মানে এখানে ডিগ্রি বসানো যাবে না, এখানে ট্যান থিটা বসাতে হবে। আর যদি কোনো কারণে তোমার কোনো রেডিয়ানে কোনো কিছু এক্সপ্রেস করা থাকে, দ্যাট মিনস 3 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট ঘটছে বা 3 মিলিমিটার ডিসপ্লেসমেন্ট ঘটছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিভাইড বাই বেস করে, আগের স্লাইড দেখলে দেখা যাবে যে লেকচারে বলে দেওয়া আছে যে রেডিয়ানে থাকলে কিভাবে করব আমরা, আর ডিগ্রি দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। তো সেখান থেকে আমরা বের করে নিই, এখানে কিন্তু শেয়ারিং স্ট্রেনটা ভ্যালুটা বসাই দিতে পারি। আচ্ছা, এরপরে রয়েছে বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস কি জিনিস? বাল্ক মডুলাস হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালে যদি ভলিউম আমরা কি করে ফেলি, ভলিউমকে এক্সপ্যান্ড করে ফেলি বা ভলিউমকে কম্প্রেস করে তাকে করে ফেলি, তা সেক্ষেত্রে সেটার কতটুকু চেঞ্জ হয় সেটা জানার জন্য আমাদের হচ্ছে ভলিউম বা বাল্ক মডুলাস। তো বাল্ক মডুলাস ইকুয়াল টু হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেস ডিভাইড বাই ভলিউমেট্রিক স্ট্রেন। তো এই দুটো রেশিও করলে আমরা কিন্তু বাল্ক মডুলাস পেয়ে যাব। আর তাহলে এখানে কে ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইড বাই এ ডিভাইড বাই স্মল ভি ডিভাইড বাই লার্জার ভি। স্মল ভিটা কি? স্মল ভিটা হচ্ছে ইনক্রিমেন্ট অফ ভলিউম অথবা কতটুকু ভলিউমটা কম্প্রেস হয়েছে, ডিক্রিমেন্ট অফ ভলিউম, এটা আর কি। আর বড় হাতের ভিটা হচ্ছে কিন্তু অরিজিনাল ভলিউম। আচ্ছা, রেসিপ্রোকাল অফ বাল্ক মডুলাস ইজ কল্ড কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি কি জিনিস? কম্প্রেসিবিলিটি হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালকে কম্প্রেস করার যে অ্যাবিলিটি, সেটা সবচেয়ে বেশি কার রয়েছে? গ্যাসের ক্ষেত্রে রয়েছে, কারণ গ্যাসের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা খুব কম, ডিস্টেন্সটা অনেক বেশি, ইন্টারমলিকুলার ডিস্টেন্স বেশি থাকার কারণে গ্যাসের মলিকুলকে কি করা যায়, কম্প্রেস করা যায়, কিন্তু সেই তুলনায় লিকুইডের কম্প্রেসিবিলিটি কম, আর সলিডের কম্প্রেসিবিলিটি নাই বললেই চলে। আচ্ছা, যা হোক, আজকের লেকচার এই পর্যন্ত। আমরা 3টা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আজকে কথা বললাম, সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ, হুকস ল অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ মডুলাস অফ ইলাস্টিসিটি। এর মধ্যে যদি কোনো প্রবলেম কারো থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।